সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নতুন করে আবার আরেকটা অধ্যায় শুরু করব। তোমাদের যে সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস, সেই সংক্ষিপ্ত সিলেবাসে যেগুলো সিলেবাসে আছে আমরা ওগুলো পড়ানোর চেষ্টা করছি। গত ক্লাসে যেটা করে গেছি সেটা আমাদের কলেজের সিলেবাসে থাকলেও তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে ওটা নাই, যার কারণে ওটা শুরু করার পরেও আমরা রাখি নাই, ক্লাসটা মোটামুটিভাবে আমরা শেষ করছি। তো আমরা যে কোর্সের উপরে তোমাদের ফাইনাল পরীক্ষাটা হবে আমরা চেষ্টা করবো আগে সেই কোর্সগুলো ভালোভাবে শেষ করতে, যদি সম্ভব হয় এরপরে বাকি যেগুলো আছে সেগুলো পড়িয়ে দেবো। কারণ হয়তো ভর্তি পরীক্ষার জন্য বা জীবনে চলার পথে বাকি অধ্যায়গুলো তোমাদের কোনো না কোনো কাজে আসবে, তাই আমরা চেষ্টা করবো সেগুলোকে একটু টাচ দেওয়ার জন্য। তো আজকে আমরা মূলত জিন তত্ত্ব শুরু করব। জিন তত্ত্ব বলতে পারো বংশগতি, জিন তত্ত্ব যেটাকে আমরা বলি বংশগতিবিদ্যা, অর্থাৎ বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো কীভাবে স্থানান্তরিত হয় সেটা দেখব। যেমন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি আমি কেমন, স্যার আপনি কোন বৈশিষ্ট্যের কথা বলছেন, যে তুমি আমাকে যেমন দেখছো তেমন বলো, তুমি আমাকে চিনো না শুনো না কিচ্ছু না, প্রথম দিন আমার ক্লাসে আসছো, আমাকে দেখলে, আমাকে দেখে তুমি বলবা যে আমি কেমন। তুমি বলবে কি আমি হয় লম্বা বলবে, হয় বলবে যে আমি লম্বা, না হলে বলবে যে বেটে, বলবে যে কালো নয়তো ফর্সা। আমার এই যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে, যেমন দুটো বৈশিষ্ট্য, আমার চুলের রং তুমি বলবা কালো, না হলে বলবা ধূসর। হ্যাঁ, আমার তেমনি তুমি আমার চোখের বর্ণ বলতে পারো, আমার দাঁতের এনামেল আছে এনামেল নাই সেটা বলতে পারো, তুমি আমার বুদ্ধি বেশি কম এ ধরনের কথা বলতে পারো। যে কোনো একটা বৈশিষ্ট্য তুমি দেখে বাইরে থেকে বলে দিলা যে ইয়েস স্যার আপনি এইরকম। আমার এই যে বৈশিষ্ট্যগুলোর কথা তুমি বললা, আমার এই বৈশিষ্ট্যগুলো কোত্থেকে আসছে, এটা কি এমনি এমনি আসছে? না, এমনি এমনি আসেনি। আমার এই বৈশিষ্ট্যগুলো আমার পিতামাতা থেকে আমার মধ্যে স্থানান্তরিত হয়েছে, আমার থেকে আমার সন্তান সন্ততির মধ্যে স্থানান্তরিত হবে। এইভাবে প্রতিটা বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় সেটাকে জীববিজ্ঞানের যে শাখায় এটা নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় বংশগতিবিদ্যা। এবং মানুষের মধ্যে, বিশেষ করে কোনো একটা পপুলেশনের মধ্যে, মানুষ বলতে আমরা একটা পপুলেশনকে বোঝাচ্ছি, অর্থাৎ দুনিয়াতে একই প্রজাতিভুক্ত যে সমস্ত জীব আছে তাদেরকে যদি আমরা একটা নির্দিষ্ট পপুলেশন ধরি, এই পপুলেশনের বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় পপুলেশনের মধ্যে স্থানান্তরিত হয়। যে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় পপুলেশনের মধ্যে স্থানান্তরিত হয় এটাকে বলা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তাই এটা নতুন কথা আসলো, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে হচ্ছে যে বংশ পরম্পরা স্থানান্তরিত হওয়া। তাহলে মেন্ডেল নামে এটা কথা আসলো। মেন্ডেলকে, মেন্ডেল ছিলেন একজন ধর্মযাজক। এই বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হওয়ার এটা নিয়ে প্রথম আলোচনা করেন মেন্ডেল। এই কারণে এই যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় সেটাকে বলা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তো এখানে এটা পড়তে গিয়ে আমরা প্রথমে কিছু টার্ম শিখব, যে আমার বাহ্যিক বৈশিষ্ট্য দেখে তুমি যেটা বলে দিলে সেটা কি। এটা হচ্ছে আমার জেনোটাইপ না ফেনোটাইপ, দিস ইজ ফেনোটাইপ। আমার এই বাহ্যিক বৈশিষ্ট্য তুমি কিছুই দেখলে না, শুধু আমাকে দেখলে, আমার জিনের কোনো অ্যানালাইসিস হলো না, আমার পিতামাতার কোনো খোঁজখবর নেওয়া হলো না, কারো কিছু না করে তুমি যেটা দেখে বলে দিলা সেটাই হচ্ছে আমার ফেনোটাইপ। তাহলে ফেনোটাইপ মানে কি? জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। একটু আগেই বলছি এই বাহ্যিক বৈশিষ্ট্যটা কি এমনি এমনি আসছে? বলে যে না, এটা বংশ পরম্পরায় আমার পিতামাতা থেকে আমার মধ্যে স্থানান্তরিত হয়েছে। তাহলে কিভাবে স্থানান্তরিত হলো? বলে যে এটা জিনের মাধ্যমে স্থানান্তরিত হলো। এটা কিসের মাধ্যমে স্থানান্তরিত হলো? এটা জিনের মাধ্যমে স্থানান্তরিত হলো। তাহলে আমরা বলতে পারি আমরা জানতে চাইতে পারি জিন কি। বোটানিতে তোমাদেরকে নিশ্চয়ই জিন সম্পর্কে ডিটেলস বলছে, আমরাও একটু করে বলবো যে হোয়াট ইজ জিন। জিন কি? জিন হচ্ছে, সহজ কথায় এটা 8, 9, 10 ছেলেকে জিজ্ঞেস করলে সে বলবে জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক, অর্থাৎ যেটার মাধ্যমে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় সেটাই জিন।
তুমি কি বলবা? তুমি কি এর থেকে বেশি কিছু বলবা? হ্যাঁ, আমরা এর থেকে বেশি কিছু বলবো। আমরা বলবো জিন হচ্ছে ডিএনএর একটা খণ্ডিত অংশ, ডিএনএর একটা খণ্ডিত অংশ যেটা একটা নির্দিষ্ট পলিপেপটাইড কোড করতে পারে। অর্থাৎ ডিএনএর যেই অংশটা একটা নির্দিষ্ট প্রোটিন সিনথেসিসের মাধ্যমে একটা বৈশিষ্ট্যকে নির্ধারণ করার জন্য নির্দেশ দিতে পারে, সেটাই হচ্ছে জিন। তাহলে জিনকে আমরা বলতে পারি ডিএনএ একটা খণ্ডিত অংশ, যেই অংশটাতে অবস্থিত জেনেটিক্যাল কোডগুলো রাইবোজোমকে একটা নির্দিষ্ট প্রোটিন তৈরির জন্য নির্দেশ দান করতে পারে, বার্তা পাঠাতে পারে, খবর দিতে পারে। যে প্রোটিনগুলো মিলে একটা নির্দিষ্ট হরমোন তৈরি হবে এবং এই হরমোনের মাধ্যমে আমার চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত হবে, আমার জৈবনিক কার্যকলাপগুলো ঠিক থাকবে, সেটাই হচ্ছে জিন। তাহলে এই ফেনোটাইপ যেটা দেখলাম, এই ফেনোটাইপটা হয়েছে কি কারণে? আমার জিনের কারণে। আমার শরীরে এমন কিছু জিন আছে যে জিনগুলোর কার্যকারিতায় আমার এই ফেনোটাইপিক বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়েছে। এই যে জিনগত যে বৈশিষ্ট্য, সেটাকে বলবো আমরা জেনোটাইপ। জিনগত যে বৈশিষ্ট্য সেটাকে আমরা বলবো জেনোটাইপ। তাহলে লম্বা এবং বেটে, এই লম্বা বৈশিষ্ট্যের জন্য একটা জিন দায়ী নিশ্চয়ই, এবং বেটে বৈশিষ্ট্যের জন্য একটা জিন দায়ী। আমরা যদি এই একটা বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করতে চাই বা একটা বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, মেন্ডেল বলছেন প্রতিটা বৈশিষ্ট্যের জন্য কমপক্ষে দুটো জিন দায়ী। যেমন লম্বা ইংরেজিতে বলে টি, লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটা যদি ক্যাপিটাল টি ধরি, খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটাকে আমি স্মল টি ধরছি, কারণ এরা পরস্পরের বিপরীত বৈশিষ্ট্য। প্রতিটা বৈশিষ্ট্যের একটা বিপরীত বৈশিষ্ট্য থাকে। যেমন লম্বার বিপরীত বৈশিষ্ট্য খাটো, কালোর বিপরীত বৈশিষ্ট্য কোনো জায়গায় ধূসর, কোনো জায়গায় সাদা, কালো চুলের বিপরীত বৈশিষ্ট্য ধূসর চুল, কোকড়া চুলের বিপরীত বৈশিষ্ট্য সোজা চুল। তেমনি প্রতিটা বৈশিষ্ট্যেরই একটা বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকে। তো একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনকে যদি আমি ক্যাপিটাল টি ধরি, খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনকে আমি স্মল টি ধরি, তাহলে লম্বা বৈশিষ্ট্যের জন্য মেন্ডেল বলছে প্রতিটা বৈশিষ্ট্যের জন্য কমপক্ষে দুটো জিন দায়ী, কমপক্ষে দুটো জিন দায়ী। তাহলে নিশ্চয় এর এখানে স্মল টি নামে একটা জিন আছে, দুটো জিন আছে। ওই দুটো জিনের কার্যকারিতায় সে খাটো হচ্ছে, আর এখানে ক্যাপিটাল টি নামে দুটো জিন আছে, এই দুটো জিনের কার্যকারিতায় সে লম্বা হচ্ছে। এই যে জিনগত বৈশিষ্ট্য, সেটাকে বলছি আমরা জেনোটাইপ। তাহলে আমার যে বাহ্যিক বৈশিষ্ট্য সেটা আমার ফেনোটাইপ, যে জিনগত বৈশিষ্ট্যের কারণে আমার এই বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, সেটাকে আমরা বলছি তার জেনোটাইপ। তাইলে প্রতিটা বৈশিষ্ট্যেরই কমপক্ষে প্রতিটা বৈশিষ্ট্যেরই একটা বিপরীত বৈশিষ্ট্য থাকবে এবং প্রতিটা বৈশিষ্ট্যের জন্য কমপক্ষে দুটো জিন দায়ী। কয় স্যার সবসময় কি শুধুমাত্র দুটো জিন দায়ী? না স্যার, একাধিক জিনের কার্যকারিতায় একটা বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে, সেটাকে বলা হয় পলিজিন। আমরা সেটাও পড়বো লাস্টে গিয়ে। আবার ইন্টারেকশন অফ জিন যে কথাটা আসে, অনেকগুলো জিন আছে, সেই জিনগুলো পরস্পরের যে ক্রিয়াশীলতা, সেই ক্রিয়াশীলতার কারণে তোমার কাছে অন্য একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়ে যেতে পারে, সেটাকে বলা হচ্ছে ইন্টারেকশন অফ জিন বা জিনের পারস্পরিক ক্রিয়া। তাহলে এই জিনটা কোথায় অবস্থান করে? ডিএনএতে অবস্থান করে। ডিএনএতে কি এরকম একটা বা একটা দুটো জিন? না, লক্ষ লক্ষ জিন আছে। ডিএনএ যে স্থানে এই জিনটা অবস্থান করে সেটাকে বলা হচ্ছে তার লোকাস। ডিএনএর যে স্থানে জিনটা অবস্থান করে সেটাকে বলা হচ্ছে লোকাস। একই লোকাসে অবস্থানকারী জিনগুলোকে বলা হয় পরস্পরের অ্যালিল। একই লোকাসে অবস্থানকারী যে সমস্ত জিন মিলে একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে তাকে বলা হচ্ছে অ্যালিল। তাহলে আমরা চারটা টার্ম শিখলাম এখানে: ফেনোটাইপ, জেনোটাইপ, লোকাস এবং অ্যালিল। তাহলে ধরে রাখো যে আমি লম্বা, তাহলে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনকে আমরা বলছি
ক্যাপিটাল টি, তাহলে লম্বা হচ্ছে আমার ফেনোটাইপ, ক্যাপিটাল টি হচ্ছে আমার জেনোটাইপ। আবার খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনকে বলা হয় স্মল টি। যদি ধরি তাহলে স্মল টি হচ্ছে তার জেনোটাইপ, খাটো হচ্ছে তার ফেনোটাইপ। একটা জীবের জিন অ্যানালাইসিস করে দেখা গেল তার জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। সে কি হবে, লম্বা না খাটো? তুমি বলবা, হয়তো ক্লাসে থাকলে তুমি বলতা যে স্যার এটা হবে মাঝারি। স্যার মাঝারি নামে কোনো জিন নেই, বৈশিষ্ট্য নেই। কারণ জিনগুলো কখনো পরস্পরের সাথে মিশ্রিত হয় না, পাশাপাশি অবস্থান করে তাদের কার্যকারিতার মাধ্যমে একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। তাহলে ক্যাপিটাল টি এবং স্মল টি দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। একটা লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, আর একটা খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। তাহলে এই জীবটা কেমন হবে? আমি যদি এটাকে 1 নম্বর জীব ধরি, এটাকে যদি 2 নম্বর জীব বলি, এটাকে যদি আমি 3 নম্বর জীব বলি, আমার এই 3 নম্বর জীবটা কি লম্বা হবে না খাটো হবে? স্যার এটা লম্বা হবে। কারণ বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দুটো জিন যখন একসাথে থাকে তখন একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়, আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। যার বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট জিন, যার বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন জিন। তাহলে এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি দুটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন যখন একসাথে থাকে, ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, স্মল টি এর বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি। তাহলে আমরা বলতে পারি এই ক্যাপিটাল টি এটা হচ্ছে প্রকট জিন, এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। স্যার প্রতিটা জীবের মধ্যেই যেখানে অ্যানালাইসিস করা হয়েছে, যেটা নিয়ে কাজ করা হয়েছে, যেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, প্রতিটা বৈশিষ্ট্যের জন্য কোনটা প্রকট এবং কোনটা প্রচ্ছন্ন এটা চার্ট করা আছে। তো মটরশুঁটি উদ্ভিদের কাছে যে চার্ট সেটা যেমন তোমাদের বইতে আছে, তোমরা যদি নেটে চার্জ দাও মানুষের বৈশিষ্ট্যের মধ্যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন সেটাও চার্ট করা আছে। পরীক্ষার সময় তোমাকে বলে দেবে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন। যদি বলে নাও দে, তবে প্রচলিত রীতি অনুযায়ী ক্যাপিটাল দিয়ে যেটা লেখে সেটা হচ্ছে প্রকট জিন, আর স্মল দিয়ে যেটা লিখে সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। অর্থাৎ এখানে আমি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করছি, খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটাকে স্মল টি দিয়ে ডিনোট করছি। তাহলে লম্বা বৈশিষ্ট্যটা হবে প্রকট বৈশিষ্ট্য, খাটো বৈশিষ্ট্যটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটো জিন যখন একসাথে থাকে তখন একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়, আর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। যার বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যার বৈশিষ্ট্য প্রকাশিত হয় না সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন আসো, দুইজনেই লম্বা, 1 নম্বর সেও লম্বা, 3 নম্বর সেও লম্বা, দুইজনেই লম্বা। এই দুই লম্বা লোক বা লম্বা জীব, একজনের জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি, আরেকজনের জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। অর্থাৎ ফেনোটাইপিক বৈশিষ্ট্য দুইজনের একই রকম, বাট জেনোটাইপিক বৈশিষ্ট্য গিয়া আমরা দেখছি কি দুইজনের বৈশিষ্ট্য 2 রকম। একজনের মধ্যে দুটো জিন আছে, একই রকম জিন, একই বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। আরেকজনের মধ্যে আছে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কি? কয় স্যার এটা হচ্ছে হোমোজাইগাস, এটা হচ্ছে হেটারোজাইগাস। তাহলে আমরা যদি হোমোজাইগাস এবং হেটারোজাইগাসের ডেফিনেশন দিতে যাই, আমরা বলতে পারি একই বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটো জিন একসাথে থেকে যদি একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করি, একই বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন অর্থাৎ দিন একসাথে থেকে যদি একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে সেটাকে বলা হয় সেটা হোমোজাইগাস। আর বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটো জিন একসাথে থেকে যদি একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে তখন তাকে বলা হয়
হেটারোজাইগাস। দ্যাট ইজ হোমোজাইগাস এবং হেটারোজাইগাসের পার্থক্য। এখন আমরা দেখি, যদি মানুষের ক্ষেত্রে না বলি, যদি আমরা প্রাণীর ক্ষেত্রেও বলি বা যে কোনো কিছু করতে বলি, একজন লম্বা লোক, একজন লম্বা, তার বৈশিষ্ট্যটা যদি সাপোর্ট গিনিপিগের লম্বা লোম বা খাটো লোম, অর্থাৎ আমরা ধরে নিই মানুষের ক্ষেত্রে যদি লম্বা দিই, আমরা যদি ক্যাপিটাল টি বলি, তাহলে এই লম্বাটা হচ্ছে তার ফেনোটাইপ, খাটো এটা হচ্ছে তার জেনোটাইপ। এখন এই লম্বা লোকটাকে ক্রস করানো মানে হচ্ছে বিয়ে দেওয়া, অর্থাৎ প্রজননের জন্য তাদেরকে সুযোগ করে দেয়া, এক জায়গায় এনে দেয়া, প্রজননে সক্ষম দুটো জীবকে মিলিত হওয়ার সুযোগ দেয়া, এটাকে বলা হচ্ছে ক্রস করানো। আমি ক্রস করাবো খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী একটা জীবের সাথে, এবং এটা হবে তার ফেনোটাইপ, স্মল টি হবে তার জেনোটাইপ। এখানে লম্বা হচ্ছে প্রকট, খাটো হচ্ছে প্রচ্ছন্ন। আমি ধরে নিলাম লম্বাটাকে যদি আমরা বলি পুরুষ, তাহলে আমি এটা পুরুষের চিহ্ন দিলাম, খাটোটাকে আমরা বলছি মহিলা বা বিপরীত লিঙ্গ, আমরা তারে মহিলার চিহ্ন দিলাম, মাঝখানে আমি এটা ক্রস করে দিলাম, অর্থাৎ প্রজননে মিলিত হওয়ার সুযোগ করে দিলাম। আমরা যদি বলি এরা প্যারেন্ট, এদেরকে যদি আমি বলি এরা প্যারেন্ট পি, এরা মিলিত হওয়ার সময় গ্যামেট দেবে, শুক্রাণু বা ডিম্বাশুক্র, এই শুক্রাণু উৎপাদন করবে দুটো, দুটো হবে, দুজনে মিলনের ফলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি। স্যার এ কেমন হবে? আমরা একে বলবো F1, আমরা একে বলবো F1 প্রথম সংকর পুরুষ, ফার্স্ট ফেরিয়াল জনু। আবার এদের মধ্যে যখন ক্রস করাবো সেটাকে বলবো F2 সেকেন্ড ফেরিয়াল জনু। এ কেমন হবে, লম্বা না খাটো? হয় স্যার আপনি আগেই বলছিলেন বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটো জিন যখন একসাথে থাকে, তখন একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়, আর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। যার বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, যার বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটো জিন একসাথে আছে, এবং এখানে ক্যাপিটাল টি হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী এবং স্মল টি হচ্ছে খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী। আপনি প্রথমেই বলে দিয়েছেন স্যার, সে লম্বা বৈশিষ্ট্যটা প্রকট, খাটো বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন। সো এখানে ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্য প্রকাশিত হবে, স্মল টি এর বৈশিষ্ট্য প্রকাশিত হবে না, তাই তার ফেনোটাইপ হবে লম্বা। তাহলে তার প্যারেন্টস লম্বা যে ছিল, অর্থাৎ তার পিতা লম্বা ছিল, সে ছিল হোমোজাইগাস লম্বা, বাট তারা যে সন্তান সন্ততি উৎপন্ন করলো সেটা হচ্ছে হেটারোজাইগাস লম্বা। তাহলে বিপরীতধর্মী বৈশিষ্ট্য, হোমোজাইগাস বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এক জোড়া বৈশিষ্ট্য, একটা লম্বা আর একটা খাটো, তাদের মধ্যে ক্রস করানোর ফলে F1-এ যারা আসবে সবাই প্রকট বৈশিষ্ট্যধারী হবে, এখানে কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী জীব পাওয়া যাবে না। যেহেতু এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করানো হয়েছে, এটাকে বলা হয় এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস। এটাকে বলা হয় এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস। এখন এই F1-এর মধ্যে ক্রস করালে দেখি আমরা কি হয়। এখন F1-এর মধ্যে যখন আমরা ক্রস করাবো তখন আমরা দেখি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, দ্যাটস F1। এটাকে যখন ক্রস করাবো F1-এর মধ্যে ক্রস, আমরা এখন F1-এর ক্রসটা দেখি কি হয়। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এরা
গ্যামেট দিল এ, গ্যামেট দিল ক্যাপিটাল টি, এ গ্যামেট দিল স্মল টি, এ গ্যামেট দিল ক্যাপিটাল টি, এ গ্যামেট দিল স্মল টি। আমরা যদি সেকার বোর্ডে দেখাই, তাদের মিলনের ফলে দ্যাটস F2 সেকেন্ড ফেরিয়াল জনু। আমি এখানে পুরুষকে দেখালাম, এখানে মহিলাকে দেখালাম। গ্যামেট, গ্যামেট অলওয়েজ গোল করে দিতে হবে। স্যার এই টি এর সাথে মিলিত হয়ে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, লম্বা 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 খাটো। তাহলে আমি তার জেনোটাইপিক অনুপাত যদি দেখি, অর্থাৎ ফেনোটাইপিক, প্রথমে যদি আমরা ফেনোটাইপিক অনুপাত দেখি আমরা পাই 3:1, দ্যাট ইজ লম্বা 3 জন, খাটো 1 জন। আবার জেনোটাইপিক অনুপাত যদি দেখি আমি পাই 1:2:1, অর্থাৎ 2 জন, এটা 2 জনে হোমোজাইগাস, বাট এই 2 জন হচ্ছে হেটারোজাইগাস। তাহলে F2তে গিয়া আমরা হোমোজাইগাস এবং হেটারোজাইগাস পাওয়ার সম্ভাবনা হচ্ছে 50-50, অর্থাৎ 2 জন হচ্ছে হোমোজাইগাস আর 2 জন হচ্ছে হেটারোজাইগাস। বাট F1-এ পাইছিলাম আমরা সবগুলো হেটারোজাইগাস। F1-এ আমরা কোনো হোমোজাইগাস জীব পাইনি, আমরা F1-এ পেয়েছিলাম সব হেটারোজাইগাস। বাট F2-তে এসে পেলাম আমরা 2টো হোমোজাইগাস, 2টো হেটারোজাইগাস, অর্থাৎ হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয়ের সম্ভাবনা 50-50। তাহলে আমরা বলতে পারি এটাই মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেল প্রথম, তাহলে মেন্ডেলের প্রথম সূত্রগুলো যদি আমরা একটু আলোচনা করি, আবার বলতে পারি কি, মেন্ডেল বলছেন যদি এক জোড়া বিকল্প চরিত্র লক্ষণ বা ফ্যাক্টরকে একত্রে সন্নিবিষ্ট করা হয়। স্যার মেন্ডেল তখন ফ্যাক্টর বলছেন, কারণ তখন জিন আবিষ্কার হয়নি। মেন্ডেল যখন এই কাজগুলো করে যান তখন জিনের কোনো অস্তিত্ব ছিল না, জিন নিয়ে কথা বলার কেউ ছিল না, উনি ওটাকে ফ্যাক্টর নামে অভিহিত করছেন। তো মেন্ডেল বলছেন যদি এক জোড়া বিকল্প চরিত্র লক্ষণ বা ফ্যাক্টরকে একত্রে সন্নিবিষ্ট করা হয় তবে প্রথম সংকর পুরুষে প্রকট চরিত্রটি প্রকাশিত হইবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় তারা পৃথক হয়ে যাবে এবং 1:2:1 অনুপাত 3:1 অনুপাতে মিলিত হবে। এটাই ছিল স্যার মেন্ডেলের প্রথম সূত্র। সো আমরা এখানে দেখলাম যে লম্বা, অথবা তুমি যদি বলো গিনিফিগের কালো বর্ণের লম্বা লোমদারি গিনিফিগের সাথে খাটো লোমদারি গিনিফিগের যদি ক্রস করা, তাহলে আমরা এরকমই দেখব। সেখানে গিনিফিগের ক্ষেত্রে স্যার মজার ঘটনা কি জানো, গিনিফিগের ক্ষেত্রে খাটো লোম যেটা সেটা হচ্ছে তার প্রকট বৈশিষ্ট্য, লম্বা লোম যেটা সেটা হচ্ছে তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সো আমি আবারও বলছি, এটা তোমাদেরকে বলে দেওয়া হবে কার ক্ষেত্রে হবে। আর কিছু কিছু পার্টিকুলার উদাহরণ আছে যে উদাহরণগুলো বলা না থাকলেও তোমার সিলেবাসে আছে, তোমার সিলেবাসের যে সিলেবাসের আন্ডারে যে বই করা হয়েছে সেই বইতে যে সমস্ত এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলোর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, ওই বৈশিষ্ট্যগুলো তোমাকে জানা থাকতে হবে। ওই বৈশিষ্ট্যগুলো বলা থাকবে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন, বলা না থাকলেও আমার মনে হয় তোমাদের জানা থাকা উচিত বা জানা থাকলে ভালো। এখন আমরা দেখছি ক্যাপিটাল টির সাথে স্মল টি এর ক্রস দেখছি, হতে পারে দুইজনের ফলে এই F1 পাইলাম। এটাকে আমরা প্যারেন্ট ধরলাম, এটাকে আমরা F1 বললাম। আমরা এই F1 এর সাথে F1 এর যখন ক্রস করাইলাম, যাদেরকে পেলাম তাদেরকে আমরা বললাম F2। F1 এর সাথে F1 এর ক্রস, এটাকে আমরা বলছি F2। আচ্ছা, যদি এমন হতো আমরা পিছনের দিকে যেতাম, এই F1 এরকে তাদের প্যারেন্টের সাথে ক্রস, এদের কারো একজনের সাথে আমি ক্রস করাতে পারতাম। এটা হয় না, মানুষের মধ্যে হয় না, কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীতে যেমন হয়, উদ্ভিদে তো স্যার র্যান্ডম হয়।
উদ্ভিদে র্যান্ডম হয় মানে একটা আম গাছ, সে আম গাছে আম ধরলো, সে আম আমি খেলাম, চারাটা বোটাটা মাটিতে পড়লো, চারা উঠলো, 2-3 বছর 4 বছরের মাথায় সে চারায় ফুল আসলো। পাশে যে গাছটা ছিল সে গাছটা বোটা থেকেই অর্থাৎ বীজ থেকেই আমার এই আম গাছটা হলো, তাহলে তার সন্তান। এখন পরবর্তী পর্যায়ে যখন দুইজনেই ফুল ফুটলো, দুইজনের মধ্যে তখন পরাগায়ন হলো। ফলে পরাগায়নের ফলে হতে পারে যে তার প্যারেন্টস যে ছিল, প্যারেন্টসের পরাগরেণু এসে তার এখানে পড়ছে, অথবা তার পরাগরেণু গিয়ে প্যারেন্টসের মধ্যে পড়ছে। যদি এরকম হয় তখন আমরা সেটাকে বলি পিছনের দিকে যাচ্ছে। সেখানে আমরা দুটো কথা বলতে পারি যে F1 এর সাথে পিতা বা মাতা তুমি যে কোনো একজনকে দিতে পারো, তখন এটাকে আমরা বলি ব্যাকক্রস। এটাকে বলছি কি ব্যাকক্রস, অর্থাৎ F1 এর সাথে পিতা বা মাতা যে কোনো একজনের ক্রসকে আমরা বলি ব্যাকক্রস। আর যদি পিতা মাতা দুজনের মধ্যে যে প্রচ্ছন্ন তার সাথে ক্রস করাও, তখন তাকে বলি আমরা টেস্ট ক্রস। তাইলে পিছনের দিকে যদি যাই আমরা ক্রস দুই ধরনের পাই। F1 এর সাথে পিতা বা মাতা যে কোনো একজনের ক্রসকে বলি আমরা ব্যাক ক্রস, আর F1 এর সাথে প্রচ্ছন্ন যে সে পিতা হোক বা মাতা হোক যে কোনো একজনের ক্রস করালে সেটাকে আমরা বলি টেস্ট ক্রস। তাইলে কি আমরা বলতে পারি সকল টেস্ট ক্রসে ব্যাক ক্রস? কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। স্যার আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করব, এবং এই জিনিসগুলো টার্মগুলো যদি আমরা ভালো বুঝি তাহলে আমরা জেনেটিক্সের উপরে যে কোনো কোশ্চেন আনসার করতে পারবো। স্যার আমি আবার বলি, সিলেবাসটা খুব সংক্ষিপ্ত, মাত্র আমি কালকে রাত্রেও তোমাদের ক্লাস নিতে হবে বলে সিলেবাসটা আবার দেখছিলাম বসে বসে। এত কম সিলেবাসে 8টা কোশ্চেন করতে হবে আমাকে। আমি যখন সিকিউ কোশ্চেন করতে যাব তখন আমি 8টা কোশ্চেন করব। 8টা কোশ্চেনে কোনো একটা চ্যাপ্টারে আমার 2টো কোশ্চেন অবশ্যই থাকবে, এবং এই চ্যাপ্টার থেকে অবশ্যই কোশ্চেন হবে। এবং এই চ্যাপ্টারটা একটা মজার জিনিস হচ্ছে মুখস্থ করার বেশি কিছু নেই, যদিও বলে তোমরাও বলো আমরাও বলি বায়োলজি মানে হচ্ছে মুখস্থ করার জিনিস, এখানে মুখস্থ না করে কোনো কিছুই করা যায় না। এই চ্যাপ্টারটা যদি বুঝো তাহলে মুখস্থ করার দরকার হবে না। তো চেষ্টা করো বইতে পড়ে ভালোভাবে বোঝার জন্য, বুঝে লেখার জন্য। এবং আবারও বলি পুরনো কথা, না পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, ইউটিউবে, গুগলে, খান একাডেমির বিভিন্ন ক্লাসে এই ধরনের অনেকগুলো ক্লাস পাবে। অনেকে হয়তো তারাদের ক্লাস তোমার আমার ক্লাসের থেকেও ভালো লাগতে পারে, সেখানে অ্যানিমেশন পাবে, সেখানে বিভিন্ন ধরনের কিছু পাবে। আমরা এখানে অ্যানিমেশনও দিচ্ছি না, আমরা যদি এটা স্লাইড রেডি করে এনে এটা পার্মানেন্ট ক্লাস দিতাম, আমরা এখানে অ্যানিমেশন দিতাম বা কিছু অ্যাড করতাম। সো তোমরা ওইগুলো দেখতে পারো, দেখে বুঝে নিজের মতো করে লিখবে, তাহলেই হবে। সবাই ভালো থাকবে, করোনা নিয়মকানুন মেনে চলবে। কখন তোমরা কলেজে আসতে পারবে আমরাও জানি না, বোধের সৃষ্টিকর্তাই এটা নির্ধারণ করে দেবে কখন করোনা কমবে, কখন আমরা সবাই টিকা পাবো, আমরা আবার মতো ক্লাসরুমে ফেরত আসতে পারবো। সো এই ক্লাসরুমে আসা পর্যন্ত তোমরা ভালো থেকো, বাসার সবাইকে ভালো থাকার সুযোগ করে দিও, পরিবারের সবাই যত্ন নিও, এবং সবার সাথে ভালো সম্পর্ক রেখে সময়টা কাটানোর চেষ্টা করো। সামনের ক্লাসে আবার দেখা হবে।